ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি জানাবো 2021 সালের কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক কিংবা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর আন্ডারে ক্লাস 9-এর বাংলা। এই অ্যাক্টিভিটি টাস্কের জন্য তোমাদের 50 নম্বর ধার্য করা হয়েছে। এক দাগে দেখো বলা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের প্রথম কোয়েশ্চেনে বলা আছে ঈশান হলো উত্তর পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ, দক্ষিণ পূর্ব কোণ নাকি পশ্চিম কোণ। এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ উত্তর পূর্ব কোণ। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে আছে আজ আমার সংসার চলবে কিভাবে। প্রশ্নটি করেছে সূচক, জানুক, ধীবর নাকি রাজশ্যালক। এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ জানুক। 3 নম্বরে আছে বন্ধুগণ হাসবেন না। এ কথা বলেছে ইলিয়াস, শ্যাম, সেমাগি, মোহাম্মদ শাহ নাকি মোহাম্মদ শাহর জনৈক আত্মীয়। এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ ইলিয়াস। 4 নম্বরে বলা আছে মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল 5 টাকা, 10 টাকা, 15 টাকা নাকি 20 টাকা। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ 10 টাকা। পরেরটিতে বলা আছে নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো কুসুমের মাস নাকি সাদা মেঘ কালো পাহাড়, পাতাল কন্যা নাকি ছায়ার আলপনা। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ সাদা মেঘ কালো পাহাড়। 2 দাগে বলা আছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে প্রথম কোয়েশ্চেনটি আছে প্রজা চমকিত। প্রজা চমকিত কেন? এর উত্তরটি হবে উদ্ধৃতাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে সংগৃহীত হয়েছে, যেটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের আখেটিক খণ্ডের অন্তর্গত। প্রজারা চমকিত কারণ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠের শস্য উপড়ে লণ্ডভণ্ড হয়ে যায়, যা দেখে প্রজারা চমকিত হয়েছিল। পরের কোয়েশ্চেনটি আছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়। এর উত্তরটি হবে মহাকবি কালিদাসের রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞানম শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংগৃহীত হয়েছে। ধীবর শক্রাবতারে থাকে অর্থাৎ শক্রাবতারে তার বাড়ি। পরেরটিতে আছে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা একথা বলতো। এর উত্তরটি হবে উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয়ের লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা। নেক্সট কোয়েশ্চেনে আছে মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে। উত্তর হবে উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। কথকের মনে মাস্টারমশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল। 5 দাগে আছে বিরামহীন এই দাঁত টানা। কবি দাঁত টানাকে বিরামহীন বলেছেন কেন? এর উত্তরটি হবে আলোচ্য অংশটি মিতভাষী কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নম্বর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বিরামহীন দাঁত টেনে নৌকাটিকে উদ্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছিতে বাধা পড়েছে নৌকাটি। দূর দেশে যাওয়ার অদম্য ইচ্ছে ব্যাকুল কবির মন মানতে চায় না। অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছতে চায়। তাই বৃথা প্রচেষ্টা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেছেন। পরেরটিতে আছে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন। কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? এখানে উত্তরটি হবে সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত। ভাষা নিজস্বতা হলো স্বনির্ভরশীল থাকা, কিন্তু লেখক দেখেছে ভাষার মধ্যে বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত। সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। 7 নম্বর কোয়েশ্চেনটিতে আছে এরই মাঝে বাংলার প্রাণ। কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? এর উত্তরটি হবে
আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, শহরের বন, চাঁদা, সরপুঁটি মাছ এদের মৃদু আষ্টে ঘ্রাণ, কিশোরের পায়ে গলায় মুথা ঘাস, লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেনটি আছে, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কী? এখানে উত্তরটি হবে স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে, এখানে দৃঢ় হবে ভারতের কাছে মিস নোবেলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। 2 দাগের 9 নম্বর কোয়েশ্চেনটিতে আছে, যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? এর উত্তরটি হবে আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠানের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। পরের কোয়েশ্চেনটিতে আছে, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? এর উত্তরটি হবে রাধারানী বলেছিল, আমার বাড়ি শ্রীরামপুর। 3 দাগে বলা আছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। কোয়েশ্চেনটি আছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী? সেটি বাঁধা পড়ে আছে কেন? এর উত্তরটি হবে বাণিজ্য ও ব্যবসার সঙ্গে লাভ লোকসানের বিষয়টি জড়িয়ে রয়েছে। জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন। প্রাচীন ও মধ্যযুগের সওদাগর বাণিজ্য তরী নিয়ে পাড়ি দিত দূর দেশে। পণ্যের আমদানি রপ্তানির সঙ্গে সংস্কৃতির আদান প্রদান চলত। খুবই সাধারণ সওদাগর নন, তাই তার চরিত্রে রয়েছে সাহিত্য সম্ভার। সেই স্বপ্ন কল্পনা সাহিত্য ভরা তরী নিয়ে কবি পাড়ি দিতে চান 7 সমুদ্রের পাড়ে। দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তাঁর সৃষ্টিকে। তাই এখানে বাণিজ্য তরীর প্রসঙ্গ এসেছে। 3 দাগের দ্বিতীয় কোয়েশ্চেনে আছে, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? এর উত্তরটি হবে উদ্ধৃতাংশটি সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষার আত্মনির্ভরতার কারণ ভাষাবিদ প্রবন্ধে দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্যে দিয়ে লক্ষ্য করেছিলেন, নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষায় একমাত্র নিজস্ব ধাতু শব্দ একটু অদল বদল করে সংস্কৃত ভাষা নতুন করে তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। 3 নম্বর কোয়েশ্চেনটি আছে, আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? এর উত্তরটি হবে জীবনানন্দ দাশের লেখা আকাশের 7টি তারা কবিতায় যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন কবি ঘাসের উপরে বসে থাকেন। দিবসের অবসানে যখন সন্ধ্যা শান্ত রমণীয় হয়ে বাংলার বুকে নেমে আসে তখন কবি বুঝতে পারেন এই কেশবতী কন্যার আগমন বার্তা। সেই নারী যেন চুল দিয়ে জাম কাঁঠাল হিজলের বনে স্নেহ চুম্বন দেয়। তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ বা কলমির ঘ্রাণে, পুকুরের জলে বা হাঁসের পালকে পল্লী বাংলার আসল রূপ লুকিয়ে আছে। 4 নম্বর কোয়েশ্চেনটি আছে, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃতাংশে নটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে নটে গাছ মুড়ানোর প্রসঙ্গ বাংলার এক বিখ্যাত প্রবাদ থেকেই গৃহীত, যার মানে গল্প সমাপ্ত হলো। কিন্তু কবির নটে গাছটি মুড়োয়নি, কারণ কথা অনুযায়ী চিরায়ত সত্যের বাণী মাতৃভূমির প্রতি ফেলে আসা স্মৃতির কথা কোনোদিন ফুরায় না। কবি কল্পনার সাঁকো বেয়ে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গ্রাম জীবনের শৈশবের বেলাভূমিতে। ঘাসের গন্ধ গায়ে মাখা, আকাশের তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা, যন্ত্রণার আগুন না নেভা, দুঃখের বাসি না হয়ে যাওয়া, সূর্যের ওঠা ও নামা, এ সমস্ত কিছু ফুরায় না।
নোটে গাছ সেই কারণেই কবির কল্পনায় মুড়িয়ে যায়নি। 3 দাগের 5 নম্বর কোয়েশ্চেনটি আছে, আর আহারের সংস্থান রহিল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। এর উত্তরটি হবে, রাধারানী পিতা বিত্তবান হলেও আকস্মিক তার মৃত্যুর পর জনৈক মামলাবাজ জ্ঞাতির কারণে স্বামীর বাড়ি ভদ্রাসন থেকে বিতাড়িত সম্পূর্ণ সহায় সম্বলহীন রাধারানীর মা ও রাধারানীর কথাই উদ্ধৃতিটিতে বলা হয়েছে। রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল, একেবারেই শয্যাশয়ী। এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। অন্যদিকে রাধারানী ছোট, তার পক্ষে উপার্জন অসম্ভব। ঘরেও সঞ্চিত আহার নেই, তাই তাদের আর আহার চলে না। 4 দাগে বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। এখানে প্রথম কোয়েশ্চেনটিতে আছে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দেবী তার কৃপাধন্য বাধ্য কালকেতু নির্মিত গুজরাট নগর বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গে প্রলয় ঘটান। ফলে সেখানকার প্রজারা গুজরাটে চলে আসেন। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশে হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয়। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনি সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। সমগ্র কলিঙ্গ মেঘের গম্ভীর আওয়াজে কেঁপে ওঠে। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত ও সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিক হস্তি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়। ঘোর অন্ধকারে দিন রাতের পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হয় কৃষিকাজ, যেমন ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশের বীর হনুমান ঝড়ের তাণ্ডব চালিয়ে মোটা অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন। সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে। পর্বত তুল্য ঢেউয়ের আঘাতে বাড়িঘর মাটিতে পড়ে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। 2 নম্বরে আছে, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশে ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। এর উত্তরটি হবে, স্বামীজির চিঠিতে যে সমস্ত বিদেশীয় ও বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমেই তিনি তার শিষ্য মিস নোবেলের কথা লিখেছেন। তাকে এই চিঠিটি তিনি লিখেছেন। মিস মার্গারেটি নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই আদর্শের ভারতের নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। কলকাতায় বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। মিস হেনরিয়েটা মুলার সাময়িকীকে বেলুড় মঠ স্থাপনের কাছে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলারের বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসাবে ছিলেন। মিস মুলার আজন্ম মৈত্রী মনোভাবাপন্ন। স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজি ও অস্থির চিত্ত, তবে তিনি আবার সহৃদয় অমায়িক। মিস সেভিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মিসেস সেভিয়ার খুবই স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন JH সেভিয়া দম্পতির একমাত্র ইংরেজ যারা এই দেশীয়দের ঘৃণা করেন না, তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। স্বামীজির 2 জন বন্ধু হলে মিস ম্যাকলাউড ও
বোস্টনের মিসেস বুল। তারা খুবই উপকারী, স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছে। ম্যাকলাউড আর মিসেস বুল বেলুড় মঠ স্থাপনের অনেক অর্থ সাহায্য করেছেন। স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মিস্টার স্টার্ডির কথা বলেছেন। তিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। 5 দাগে দেখো বলা আছে, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কীভাবে সেই প্রমাণ পেয়েছেন? এর উত্তরটি হবে, প্রফেসর শঙ্কু তার দিনলিপিতে করভাস বেশ কিছু দরকারি তথ্য পোস্ট করেছেন। 22 অক্টোবরের দিনলিপিতে প্রফেসর শঙ্কু লিখেছেন, করভাস এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতে একটি কাক মারা গেলে সেখানে বহু কাকের সমাগম হলেও করভাস তাদের সঙ্গে সামিল হয়নি। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে মৌলিক সংখ্যা লিখে চলেছে, 2, 3, 5, 7, 11, 13 প্রভৃতি। এই দুদিনের দিনলিপিতে করভাসের শিক্ষানবিশের অনেক তথ্যই প্রকাশ করেছেন প্রফেসর শঙ্কু। 6 দাগে দেখো বলা আছে, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানে তোমাদের ব্যাকরণ দেওয়া রয়েছে। প্রথমে বলা আছে, ধাত্ববয়ব প্রত্যয়ের একটি উদাহরণ দাও। প্রথমটি হবে চল, মানে হচ্ছে গমন করা, যুক্ত ই, এখানে ই হচ্ছে নিচ, চালি। পরেরটিতে আছে মৌলিক শব্দ বলতে কি বোঝো? এর উত্তর হবে, সংস্কৃত থেকে যেসব শব্দ অবিকৃতভাবে বা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে তাদের বলা হয় মৌলিক শব্দ। 6 দাগের 3 নম্বরে বলা আছে, নবগঠিত শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি? এর উত্তরটি হবে, বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ আবার 2 প্রকার, মিশ্র বা সংকর শব্দ এবং অনুদিত শব্দ। 4 নম্বরে বলা আছে, তামিল শব্দ ভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো। তামিল শব্দ ভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ হলো চুরুট, পিলে। পিলে মানে হচ্ছে ছেলে পিলে। 6 দাগের 5 নম্বরে বলা আছে, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে নির্দেশক সর্বনাম পদ ব্যবহৃত হয়, যেমন ওটা রেখে দাও। 7 দাগে বলা আছে, ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মারে। এর উত্তরটি হবে, মানুষের জীবনে কর্মের পাশাপাশি ধর্ম হলো একটি বড় গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন ধর্ম মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তখন সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে, যার জন্য নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। মানুষের মধ্যে আমাদের সমাজে ধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ সবসময় ধর্ম নিয়ে বেশি সচেতন, সে যেই ধর্ম হোক না। কখনো কখনো এই ধর্ম মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সবসময় সব কিছুর মধ্যে ধর্ম খুঁজে। প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে ধর্ম নিয়ে নানান সংস্কার বিস্তার হয়ে আছে। মানুষ ধর্মের মধ্যে এমনভাবে জর্জরিত হয়ে যায় যে অন্য কিছু বোঝার চেষ্টা করে না কেবলমাত্র ধর্ম ছাড়া, যার ফলে তার সেই ধর্মের অন্ধকার নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলে। ধর্ম সম্পর্কে মানুষকে অন্ধবিশ্বাসী না হয়ে সচেতন হতে হবে। জাতি ধর্মের মোহ তার জীবনসহ অন্য কারো জীবন অন্ধকারাচ্ছন্ন না করে দেয়, তাই ধর্মকে ধর্ম হিসাবে নেওয়া উচিত, তাকে অন্ধকারে নিয়ে যাওয়া কখনোই উচিত নয়। আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করার জন্য ধর্মকে উপস্থাপন করা হয়েছে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। সো স্টুডেন্টস, আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।